Hello and welcome you all to the another lecture of Physitronics Building the Concepts on Physics. তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় কাইনেমেটিক্স। তো স্মৃতিবিজ্ঞান সম্বন্ধে জানার আগে আমাদের জেনে নিতে হবে আমরা যেটা পড়ছি এতক্ষণ। আমরা কি পড়ছি? বলবিজ্ঞান। বলবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় মেকানিক্স। তো বলবিজ্ঞান বলতে বিজ্ঞানের যে শাখায় আমরা বস্তুর গতি সম্পর্কে বা গতিশীল বস্তু বা স্থির বস্তুর বলের উপর বলের প্রভাব সম্বন্ধে আলোচনা করি, মানে কোনো গতিশীল বস্তু হোক বা স্থির বস্তু হোক তার উপর বলের যে প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলবিজ্ঞান বলা হয়। এই বলবিজ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গতিবিজ্ঞান, দুই হচ্ছে স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান এই গতিবিজ্ঞানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্মৃতিবিজ্ঞান স্মৃতিবিজ্ঞান আর দ্বিতীয়টা হচ্ছে চলবিজ্ঞান। তো আমাদের এই চ্যাপ্টারে পুরোটা আলোচনার বিষয় হলো আমরা পুরোটা আলোচনা করব এই স্মৃতিবিজ্ঞানের উপরে। এই স্মৃতিবিজ্ঞানটাকে আমরা আলোচনা করব। আর বাকি যেগুলো রয়েছে আসলে এগুলো এই স্মৃতিবিজ্ঞানটাই তার মানে কি একটা বড় বিজ্ঞানের একটা অংশ। আচ্ছা, এবারে বলি গতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞান বলতে বোঝায় যেখানে আমরা গতি সম্বন্ধে বিজ্ঞানের যে শাখা আমরা গতি নিয়ে আলোচনা করি। আর স্থিতিবিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর স্থিতি অবস্থার জন্য আমরা মানে স্থিতি নিয়ে আলোচনা করি বিজ্ঞানের যে শাখায়। এবারে গতিবিজ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে স্মৃতিবিজ্ঞান আর দুই হচ্ছে চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান জিনিসটা কি, যে এখানেও গতি সম্বন্ধেই আলোচনা করা হবে, কিন্তু এখানে গতির কোনো কারণ অনুসন্ধান করা হয় না। গতির কারণ অনুসন্ধান করা হয় না এখানে গতির যে কারণ মানে কিভাবে বা কোন কারণের জন্য এই গতিটা হয়েছে সেই কারণ অনুসন্ধান করা হয় না। সেই বিজ্ঞানের যে শাখা এটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় স্মৃতিবিজ্ঞান। আর এখানে কি হয়, গতির কারণ অনুসন্ধান করা হয়। অনুসন্ধান তো করা হয়, অনুসন্ধানের পাশাপাশি বিচার বিশ্লেষণ করা হয়। গতির অনুসন্ধান করা হয় তাছাড়া গতির আলোচনা ও বিশ্লেষণ করা হয়। এই হলো আমাদের চলবিজ্ঞান। তো আমরা বললাম আমরা এখানে শুধুমাত্র স্মৃতিবিজ্ঞান সম্বন্ধে পড়ব। এখানে আমরা কি সম্বন্ধে পড়ব? স্মৃতিবিজ্ঞান সম্বন্ধে পড়ব। আচ্ছা, এইবারে আমরা দুটো নতুন টপিক পড়ব, যেটা হচ্ছে স্থিতি আর গতি বলতে কি বোঝায়। স্থিতি আর গতি বলতে কি বোঝায়? স্থিতি স্থিতি আর গতি স্থিতি আর গতি বলতে আমরা কি বুঝি সেটা আমরা জেনে নেব। স্থিতি বলতে বোঝায় সময় পরিবর্তনের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে। সময় পরিবর্তন হচ্ছে কিন্তু বস্তুর স্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো বস্তু স্থান পরিবর্তন করে না, তখন আমরা তাকে স্থিতি বলি। আর যদি সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে, কোনো বস্তু স্থান পরিবর্তন এটা স্থান পরিবর্তন হবে, স্থান পরিবর্তন করে না, এখানে স্থান পরিবর্তন
করে, সময়ের সঙ্গে সঙ্গে বস্তু যদি তার স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলি গতি। যেমন উদাহরণ হিসাবে কি দেওয়া যাবে? উদাহরণ হিসাবে বলা যায় যে ঘর বাড়ি গাছপালা এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না। ঘর বাড়ি গাছপালা একটি নির্দিষ্ট জায়গায় স্থির আছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি স্থিতি। এবারে গতির উদাহরণ হিসাবে কি বলতে পারি? গতির উদাহরণ হিসাবে বলতে পারি চলন্ত বাস, চলন্ত বাস, উড়োজাহাজ, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন, বা চলন্ত ট্রেনও হবে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু একটা গতির উদাহরণ। এগুলো সবই হচ্ছে গতির উদাহরণ। এবারে হচ্ছে চরম স্থিতি। চরম স্থিতি, চরম স্থিতি বলতে আসলে চরম স্থিতি বলে কিছু হয় না। একটি বস্তু অবশ্যই ধরো আমরা এখন বললাম, ধরো গাছপালা ঘরবাড়ি স্থির আছে, গাছপালা ঘরবাড়ি স্থির আছে বললাম, কিন্তু যদি কোনো একটা চলন্ত বাসে আমরা যাই এবং দেখব যখন ঘরবাড়িগুলো, সেই বাসের মধ্যে থাকা ব্যক্তি, চলন্ত বাসের মধ্যে থাকা ব্যক্তি কিন্তু ঘরবাড়ি এবং গাছপালাকে গতিশীল অবস্থায় দেখবে। ঠিক আছে, বা আমরা যদি এবার কিন্তু চলন্ত বাসের বাইরে যে ব্যক্তিটা রয়েছে সেই ঘরবাড়িকে গাছপালাকে স্থির অবস্থায় দেখবে। তার মানে চরম স্থিতি বা চরম গতিশীল এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। এটা কিন্তু আমরা মানে পুরোপুরি বলতে পারি না এটা চরম স্থির অবস্থায় রয়েছে বা চরম গতিশীল অবস্থায় রয়েছে। ঠিক আছে, যদি আমরা তাহলে যদি বলি চরম স্থিতির একটা উদাহরণ যদি দিতে পারি, তাহলে ওই উদাহরণটাই দেব যে যখন চলন্ত বাসে আমরা চলন্ত বাসে আমরা যখন থাকি তখন বাসে ঘরবাড়ি গাছপালাকে সব কিন্তু চলমান অবস্থায় দেখে, তো তখন ঘরবাড়ি গাছপালা মনে হচ্ছে যে গতিশীল অবস্থায় রয়েছে, সেই জন্য আমরা কিন্তু চরম স্থিতি বলে কিছু পাই না। ঠিক একইভাবে চরম গতিশীল অবস্থা বলে কিছু হয় না, চরম গতিশীল অবস্থা বলেও কিছু হয় না। ধরো দুটো বাস গতিশীল অবস্থায় রয়েছে, দুটো বাস গতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু যদি বাস দুটি একই বেগে গতিশীল হয় তাহলে তাহলে মনে হবে যে বাসটি স্থির অবস্থায়, মানে ব্যক্তিটি মানে মনে হবে যদি বাসটি স্থির অবস্থায় রয়েছে। যদি দুটো বাস একই বেগে গতিশীল হয়, দুটি বাস একই বেগে গতিশীল হয়, এই ব্যক্তি এখানে একজন ব্যক্তি এবং এই ব্যক্তি দুজনকে একই মনে হবে যে এরা স্থির অবস্থায় রয়েছে, আসলে কিন্তু বাসটি গতিশীল। সেই জন্য আমরা বলতে পারি যে চরম স্থিতি আর চরম গতি বলে এ কিন্তু কিছু হয় না। এবার আমরা নেক্সট টপিক পড়ব, সেটা হচ্ছে এবার আমরা নেক্সট টপিক পড়ব সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বলতে কি বুঝি? সংজ্ঞাটা এমন হবে, কোনো বস্তুর নির্দেশতন্ত্র মানে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য কোনো একটা সাপেক্ষে দরকার হয়, কোনো কিছু সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যার সাপেক্ষে সেই বস্তুর অবস্থান নির্ণয় করা হচ্ছে সেটাকেই আমরা বলি নির্দেশতন্ত্র। কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। তখন এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে মানে যার সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে তাকে নির্দেশতন্ত্র বলা হয়। যার সাপেক্ষে আমরা বস্তুর অবস্থান নির্ণয় করছি তাকে আমরা বলবো নির্দেশতন্ত্র। ঠিক আছে, এবারে আমরা
নির্দেশতন্ত্র সম্বন্ধে জানবো। নির্দেশতন্ত্র অনেক রকমের হয়, কিন্তু আমাদের যেগুলো আলোচনায় রয়েছে, একটা হচ্ছে 3 রকম নির্দেশতন্ত্র আছে, কিন্তু আমাদের বেশি পড়তে হবে দুটোই নির্দেশতন্ত্র। কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 3 রকম নির্দেশতন্ত্র। একটা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র, কার্টেসীয় নির্দেশতন্ত্র। দুই হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। আর 3 হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে। এবারে আমরা যে বিষয়টা জানবো, এক এক করে জানবো। কার্টেসীয় নির্দেশতন্ত্র কি, পোলার নির্দেশতন্ত্র কি, আর গোলীয় নির্দেশতন্ত্র কি। কার্টেসীয় নির্দেশতন্ত্র, কার্টেসীয় নির্দেশতন্ত্র 3 প্রকারের হয়ে থাকে। কার্টেসীয় নির্দেশতন্ত্র 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, তারপরে আসবে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, তারপরে আসবে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তো প্রথমে আমরা দেখে নেই একমাত্রিক নির্দেশতন্ত্র কি। ধরা যাক কোনো বস্তুকে আমরা সরল রেখা বরাবর ছুড়ে দিলাম, ঠিক আছে। তো বস্তুকে যখন একটা রেখা বরাবর বল, ধরো আমরা এক মেঝের ওপরে ছুড়ে দিলাম, বলটাকে যখন মেঝের উপরে ছুড়লাম, বলটা দেখা গেল একটা সরল রেখা বরাবর এগিয়ে গেল, এক্স অক্ষ বরাবর এগিয়ে গেল। তো ধরলাম বলটা এখানে এসে স্থির হয়েছে। তার মানে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলার জন্য আমার কিন্তু একটাই একটাই মাত্রা লাগছে, মানে এক্স অক্ষ লাগলেই, মানে এক্স অক্ষ ধরলেই আমি বস্তুটার অবস্থান বলে ফেলতে পারছি, বস্তুটা এখানে অবস্থিত। তার মানে যখন আমাদের কোনো একটা বস্তুকে নির্দেশ করার জন্য আমাদের শুধুমাত্র একটা মাত্রার প্রয়োজন, বা একটি অক্ষর প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা বলি একমাত্রিক নির্দেশতন্ত্র। ঠিক যদি একমাত্রিক বুঝে থাকি আমরা, তাহলে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র সেইভাবে বুঝে যাব। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র মানে আমাদের দুটো মাত্রার বা দুটো অক্ষরেখার দুটো অক্ষর প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে, ধরো কোনো বস্তু এক্স অক্ষ বরাবর কিছুটা গেল, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর কিছুটা যাওয়ার পরে সে কি করলো, ওয়াই অক্ষ বরাবর কিছুটা গেল। এইটা হচ্ছে এক্স অক্ষ, সরি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর কিছুটা গেল, তারপর কিছুটা আবার ওয়াই অক্ষ বরাবর গেল। তার মানে এই বস্তুটার অবস্থান আমরা এখানে বলতে গেলে আমাদের এক্স ওয়াই দুটো নির্দেশতন্ত্রে প্রয়োজন, মানে দুটো কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন হচ্ছে, যেখানে বস্তুটার এই দূরত্বটা হচ্ছে এক্স একক আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই একক। মানে বস্তুটার অবস্থান বলতে গেলে আমাকে দুটো পজিশন বলতে হচ্ছে, দুটো দুটো অক্ষরেখার প্রয়োজন হচ্ছে। এটাকে বলা হয় পজিশন, পি থেকে পজিশন। এই বস্তুটা এই অবস্থানে রয়েছে। তাহলে বস্তুটাকে আমরা যদি ডাইরেক্ট আমরা লিখি, তাহলে এইভাবে লেখা যেতে পারে। এটাকে এইভাবে ডাইরেক্ট সরাসরি যদি যেতাম, তাহলে এইভাবে যেতে হতো। এটাকে পজিশন ভেক্টর আর দিয়ে চিহ্নিত করা হয়, আর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আমাদের এই আর এর মানটা যদি বার করতে হয়, আর সমান সমান কি হবে আমরা জানি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে ভূমি এক্স আর লম্ব ওয়াই, তাহলে আমরা বলতে পারি আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলে ফেলতে পারি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে এর অবস্থান। এবার হচ্ছে লাস্ট ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র উদাহরণ যদি নেই, আমাদের ঘর, মানে একটা ঘরকেই নেওয়া যায়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে। তো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে আঁকা হয় এইভাবে, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে আঁকা হয় এইভাবে, যার এই অক্ষটাকে এক্স অক্ষ চিহ্নিত করা হয়, এটাকে ওয়াই অক্ষ রাখা হয়, এটাকে জেড অক্ষ রাখা হয়। তাহলে তার বস্তুটা এই জায়গায় আছে, যেটা হচ্ছে পি এক্স ওয়াই জেড। অবস্থান কত? পি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে জেড। তো
আমাদের এই বিন্দুটাকে চিহ্নিত করার জন্য এক্স অক্ষ বরাবর কিছুটা আসতে হবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তারপরে আমাদের জেড অক্ষ বরাবর যেতে হবে। তাহলে আমাদের যদি বলে এই বিন্দুর মানে স্থানাঙ্ক বা এই বিন্দুর দূরত্ব কত, এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব কত, মানে এই দূরত্ব যে আর লিখেছিলাম আগের বার, এই দূরত্বটা কত, তার জন্য আমাদের এখান থেকে এই এক্স আর ওয়াই, এটা তো এক্স আর এটা তো ওয়াই, তাহলে এই যে এক্স দূরত্ব গিয়েছে ওয়াই দূরত্ব গিয়েছে, তার পজিশন ভেক্টর যদি এইটা হয়, তার মানে এটাকে যদি আর ড্যাশ দিয়ে লিখি, তাহলে আর ড্যাশ সমান কি হবে, আর ড্যাশ সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, এবারে আমরা যদি এই আর ড্যাশ আর এটা হচ্ছে জেড, তার মানে আমরা যদি আর এর পজিশন লিখতে চাই, আর স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি আর ড্যাশ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আর ড্যাশ স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আর সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে তার ত্রিমাত্রিক গতি। তার মানে দেখো আমরা যে দুটো সমীকরণ পেলাম, আর ইকুয়াল টু, আগেরটায় যেটা পেয়েছিলাম আর ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তার দূরত্ব। আর এবারে যেটা পেলাম ত্রিমাত্রিকের ক্ষেত্রে একই সূত্র হবে, শুধুমাত্র একটা জেড স্কোয়ারের টার্ম চলে আসবে, না হলে বাকিটা কিন্তু একই সূত্র। এবারে আসি নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র এবার আমরা একটু জেনে নেব। পোলার নির্দেশতন্ত্র কি? পোলার নির্দেশতন্ত্র জানার আগে আমাদের জানতে হবে পোলার নির্দেশতন্ত্র কি দিয়ে চিহ্নিত করা হয়। পোলার নির্দেশতন্ত্র যেখানে আমরা আগেরটাই পড়েছিলাম একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, একমাত্রিক হলে এক্স দিয়ে, দ্বিমাত্রিক হলে এক্স ওয়াই দিয়ে, আর ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড দিয়ে। তাহলে আগেরটাই আমরা পড়েছিলাম একমাত্রিক হলে এক্স দিয়ে, দ্বিমাত্রিক হলে এক্স ওয়াই দিয়ে, আর ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক সেইভাবে আমাদের পোলার নির্দেশতন্ত্রে চিহ্নিত করতে গেলে আমাদের আর একটা থিটার প্রয়োজন হয়। আর মানে সেই বস্তুটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, এবং থিটা মানে হচ্ছে কত কোণে সেই বস্তুটা রয়েছে। আমরা যদি কত দূরত্বে আছি এবং কত কোণে আছে এই দুটো বলে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা সেই বস্তুটার অবস্থান পেয়ে যাব। তো আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই যেখানে দুটোর এক্স থাকলো আর ওয়াই থাকলো, ধরো কোনো একটা বস্তু এখানে অবস্থান করছে, এটা হচ্ছে বস্তুটার অবস্থান। তো আমরা ডাইরেক্ট এভাবে গিয়ে এইভাবে যেতে পারি, মানে এক্স অক্ষ বরাবর কিছু গেলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর কিছুটা গেলাম। তাহলে বস্তুটা আসলে দূরত্ব আমরা কি দিয়ে চিহ্নিত করছিলাম, আর দিয়ে। আর যদি আমি অ্যাঙ্গেলটা বলে দিতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই বস্তুটা আর দূরত্বে আছে, তাহলেই কিন্তু আমি এই বস্তুটার অবস্থান পেয়ে যাব। তাহলে এবারে আমাদের সম্পর্ক বার করতে হবে। কি সম্পর্ক? এক্স এর সঙ্গে আর থিটার কি সম্পর্ক, আর ওয়াই এর সাথে আর থিটার কেমন সম্পর্ক আছে। তার মানে এটা যদি আমরা এইভাবে নেই যে প্রথমে আমরা দেখছি কস থিটা। কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি কস থিটা সমান এক্স বাই আর। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান আর কস থিটা। অনুরূপভাবে যদি আমরা ওয়াই এর মান বার করতে চাই, তাহলে ওয়াই এর মান বার করার জন্য এবার সাইন থিটা আকারে নিতে হবে। সাইন থিটা সমান সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত ওয়াই, অতিভুজ কত আর। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান আর সাইন থিটা। ওয়াই সমান সমান আর সাইন থিটা। এবারে কি করতে হবে, দুদিকে এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে দুদিকেই স্কোয়ার করে দাও। 1 নং সমীকরণটাকে স্কোয়ার করে দাও, 2 নং সমীকরণটাকে স্কোয়ার করে যোগ করে দাও। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকে কি হবে, 1 নং সমীকরণটাকে স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আর 2 নং সমীকরণকে স্কোয়ার করে যোগ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা। তার মানে আর স্কোয়ার যদি কমন চলে আসে, তাহলে কি হবে, কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে কত 1। তার মানে শুধু পড়ে থাকবে আর স্কোয়ার। তার মানে এই আর সমান সমান কি হলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে বস্তুটি কত দূরত্বে আছে, বস্তুটি কি দূরত্বে আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের বার করতে হবে বস্তুটি কত কোণে আছে।
কত কোণে আছে বার করার জন্য আমাদের কি করতে হবে, ট্যান থিটা বার করতে হবে। ট্যান থিটা বার করার জন্য আমরা কি করব, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে তাহলেই ট্যান থিটা পেয়ে যাব। কি হবে, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান ওয়াই বাই এক্স হবে। এইটাকে এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হবে। তারপরে কি হবে, এটাকে এটাকে কাটাকুটি করে দাও, সাইন থিটা বাই কস থিটা মানে কি হয়ে গেল, ট্যান থিটা সমান কি হলো, ওয়াই বাই এক্স। তার মানে এখানে আমরা বলতে পারি থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আমি বস্তুটা কত দূরত্বে আছে আর কি পজিশনে আছে দুটোই কিন্তু পেয়ে গেলাম। কত দূরত্বে আছে, √x² প্লাস ওয়াই স্কোয়ার, আর কত কোণে আছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই কোণে বস্তুটা অবস্থান করছে। তাহলে আমাদের এটা কিন্তু কার্টেসীয় আর পোলারের মধ্যে সম্পর্কটাও নির্ণয় করা হয়ে গেল। কার্টেসীয় আর পোলারের মধ্যে সম্পর্কটা কিভাবে পেলাম, এটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র আর এটা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। তার মানে আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্র আর পোলার নির্দেশতন্ত্র মধ্যে সম্পর্ক বের করে ফেললাম। আর একটা যেটা তোমাদের যেটা সিলেবাসে আছে, সিলেবাসে নেই কিন্তু আমি যে নির্দেশতন্ত্রের কথা বলেছি, গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় নির্দেশতন্ত্রে কি হয়, একটা গোলক নেওয়া হয়, গোলকে এর সাপেক্ষে মানে সেই গোলকের পজিশনটা বার করতে হয়। গোলক যেহেতু 3D কনসেপ্ট, সেখানে কি হয়, বস্তুর 3টে অবস্থান থাকে। একটা বস্তুর আর মানে ধরো কোনো একটা পজিশনে বস্তু রয়েছে, তখন বস্তুটার পজিশন নির্ণয় করার জন্য আমাকে 3D কনসেপ্টে নিতে হয়, তখন বস্তুটার আর একটা স্থানাঙ্ক নিতে হয়। আর সেই স্থানাঙ্কটা যেমন আমরা XYZ নিচ্ছিলাম কার্টেসীয় ত্রিমাত্রিকে আমরা যেরকম XYZ 3টে নিয়েছিলাম, এখানেও আমাদেরকে কিন্তু 3টে স্থানাঙ্ক নিতে হয়। মানে আর তো একটা রয়েছে, আর তো বস্তু থেকে কত দূরত্ব, এবার নিচে একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা মানে এক্স অক্ষ বরাবর কত, এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা নিতে হয়। এক্স অক্ষের সঙ্গে ধরো এটা এইদিকে এক্স অক্ষ ছিল, এই এক্স অক্ষের সঙ্গে সে ধরে নাও ফাই অ্যাঙ্গেল করছে, সেই ফাই অ্যাঙ্গেলটা নিতে হয়। আর এদিকে ধরো এর সঙ্গে তোমার এখানে জেড অক্ষের সঙ্গে তোমার ধরো থিটা অ্যাঙ্গেল করছে এইভাবে, আর এদিকে দূরত্বটা হচ্ছে আর, তার মানে টোটালটা আমাদের কিন্তু আর থিটা ফাই 3টে কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হয়। তো এইটুকুই জেনে রাখলে হবে। তোমাদের গোলীয় নির্দেশতন্ত্রের যে প্রমাণটা সম্পর্ক সেটা তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাস অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্টেসীয় আর পোলারের মধ্যে সম্পর্ক। তার জন্য আগে কার্টেসীয় নির্দেশতন্ত্রটা জেনে নিতে হবে। কার্টেসীয় নির্দেশতন্ত্র 3টে ভাগ, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিকের জন্য x, দ্বিমাত্রিকের জন্য xy, ত্রিমাত্রিকের জন্য xyz। এবার সম্পর্কটা আমরা বার করলাম। তারপরে আমরা চলে আসবো পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্রে আমরা দেখছি যে দুটো নির্দেশতন্ত্র আছে, মানে দুটো স্থানাঙ্ক আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা। আর হচ্ছে এই বস্তুটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, ও বিন্দু থেকে কত দূরত্বে আছে, আর থিটা হচ্ছে বস্তুটা কত কোণে আছে। যদি কত দূরত্বে আছে এবং কত কোণে আছে এই দুটোই বলে ফেলতে পারি তাহলে বস্তুটা অবস্থান পেয়ে যাব। সেখান থেকে আমরা কি করলাম, কস থিটার মান বার করলাম, সাইন থিটার মান বার করলাম। সেখান থেকে কস থিটা আর কস স্কোয়ার থিটা মানে স্কোয়ার করে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, ওটাকে আর স্কোয়ার চলে এলো। সেখান থেকে আর সমান √x² মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার চলে এলো। এবার দুটো সমীকরণকে ভাগ করে দিলে সেখান থেকে থিটা পেয়ে গেলাম, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে গেল। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, যেটা তোমাদের অঙ্ক করতে গেলেও কাজে লাগবে।